স্বপ্নার গ্রামের সকল মহিলারা পারাধা নামের এক বিশেষ ওড়না দ্বারা নিজেদের মুখ ঢেকে রাখত। দেবীমার অভিশাপ থেকে বাঁচতেই তারা এমনটা করত। এর ব্যতিক্রম হলেই দেবীমা রুষ্ট হবেন এবং তাদের গ্রামে নেমে আসবে ভয়ঙ্কর বিপদ। তবে একদিন এক দমকা হাওয়ায় স্বপ্নার ঘোমটা উড়ে গেলে এক ফটোগ্রাফার তার ছবি তুলে নেয়, আর এতেই ঘটে বিপত্তি। নিজের দোষ না থাকলেও গ্রামবাসী এবার তার উপর চড়াও হয়, এমনকি তার বিয়েটাও ভেঙে যায়। এবার নিজেকে নির্দোষ প্রমাণ করতে সে বেরিয়ে পড়ে ওই ফটোগ্রাফারের খোঁজে। আর তার এই যাত্রার পরই তার এবং পুরো গ্রামবাসীর জীবন কিভাবে বদলে যায় সেটাই দেখবো আজকের গল্প পারাধাতে। শুরুতেই আমাদেরকে পঞ্চগড় নামের একটি গ্রাম দেখানো হয়। সেখানে রাতের বেলা একটা মেলা হচ্ছিল, যেখানে একটা মেয়েকে দেখি আমরা। এই মেয়েটার নাম স্বপ্না। সে তার বাবার সাথে মিলে পারাধা নামের এক বিশেষ ওড়না মেলায় মেয়েদের মাঝে বিক্রি করছিল। এই বিশেষ প্রকার ওড়না এই গ্রামের সব মহিলারা নিজের মাথার উপর রাখে এবং সবসময় এই ওড়না দিয়ে নিজেদের মুখ ঢেকে রাখে। তাদের এই প্রথা কিভাবে কোথা থেকে আসলো তা আমরা একটু পরেই জানতে পারবো। তো স্বপ্না যখন তার বাবার সাথে মিলে ওড়নাগুলো বিক্রি করছিল, তখনই সেখানে সুযোগ বুঝে একটি ছেলে আসে আর তার হাতে সোনার চুড়ি উপহার দিয়ে যায়। আমরা জানতে পারি যে এই ছেলের নাম হলো রাকেশ। সেই গ্রামের গ্রাম প্রধানের ছেলে। তার সাথে স্বপ্নার অনেক দিনের সম্পর্ক ছিল। এরপর তারা তাদের পরিবারের সাথে তাদের সম্পর্ক নিয়ে কথা বলে। তাদের পরিবার তাদেরকে বিয়ে দিতেও রাজি হয়ে যায়। 3 দিন পরই ছিল তাদের এঙ্গেজমেন্ট। কিন্তু যেহেতু বিয়ের আগে স্বপ্নার কোনো ছেলে মানুষের সামনে তার মুখ দেখানো একদমই বারণ ছিল, এর জন্য রাকেশ তাকে তার উপহার দিয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। এরপর দেখানো হয় সে মেলায় গ্রাম প্রধান অর্থাৎ রাকেশের বাবা আসে। আজ তাদের এখানে তাদের গ্রামের দেবীর পূজা করা হবে। দেবীর উপর পরিয়ে দেওয়ার জন্য গ্রাম প্রধান স্বপ্নার বাবার কাছ থেকে সেই বিশেষ ধরনের ওড়না অর্থাৎ পারাধা নিয়ে যায়। এরপর দেখানো হয় দেবীর পূজা শুরু হয়ে যায়। সবার সামনে দেবীর চেহারা আনার আগে তার উপর পারাধার পর্দা দিয়ে দেওয়া হয়। সবাই তখন দেবীর আরাধনায় মেতে ওঠে। এরপর দেখানো হয় সেখানে কিভাবে তাদের গ্রামের এমন নিয়মের সৃষ্টি হলো এবং তারা কিভাবেই বা এই দেবীর পুজো করতে শুরু করলো। এই নিয়ে একটা ছোট্ট নাটকের আয়োজন করা হয়। তখন আমরা জানতে পারি যে অনেক বছর আগে এখানে এই গ্রামে সারদা নামের একটা মহিলা বাস করত। সে ছিল একজন যোদ্ধা। একদিন এই গ্রামের উপর যখন দুষ্টু লোকেরা আক্রমণ করলো, তখন সারদা প্রেগনেন্ট ছিল। প্রেগনেন্ট থাকা অবস্থায় সে তার ঘোড়া নিয়ে শত্রুদের থেকে তার রাজ্যকে বাঁচানোর জন্য এগিয়ে যায়। সেখানে গিয়ে সে যখন যুদ্ধ করতে থাকে, তখন তার লোকেদের মধ্যে একজন গুরুতরভাবে আহত হয়। সে তখনই তাকে নিয়ে চিকিৎসকের কাছে দৌড়ে যায়। কিন্তু সে যখন ফিরে আসছিল, তখন অনেক বেশি রাত হয়ে যায়। সামনে থেকে কিছু দুষ্ট লোকের দল তাদের গাড়ি নিয়ে তার সামনে আসে আর তাকে বলতে থাকে যেভাবে পোয়াতি অবস্থায় তার একা ঘোড়ায় চড়ে বাড়ি ফেরা ঠিক হবে না। সে যদি তাদের সাথে আসে তাহলে তারা তাকে তার বাসা পর্যন্ত পৌঁছে দিবে। সারদাও তাদের উপর বিশ্বাস করে তাদের সাথে যায়। কিন্তু লোকগুলো তাকে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে তার উপর শারীরিক নির্যাতন চালানোর চেষ্টা করে। সারদা তখন সেই লোকগুলোর হাত থেকে নিজের সম্মান বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে আর তাদের সাথে লড়াই করতে থাকে। কিন্তু তাদের শক্তির কাছে সে একা পেরে উঠছিল না। এক পর্যায়ে লোকগুলো তাকে আগুন দিয়েই মেরে ফেলতে যায়। কিন্তু তখনই নিজের অসম্মানের প্রতিশোধ নেয়ার জন্য সারদা তার সাথে সেই সব লোকগুলোকে নিয়ে একসাথে পুড়ে যায়। লোকগুলোর মৃত্যু নিশ্চিত হলেই সে গ্রামে থাকা একটা কুয়োর পানিতে ঝাঁপ দেয় আর সেখানেই মারা যায়। তখন থেকে মেয়েদেরকে পারাধা নামের এই বিশেষ ওড়না মাথায় দিয়ে নিজেদের মুখ ঢেকে রাখতে হয়। এটা হলো একটা অভিশাপের মতো। যদি কোনো মেয়ে ভুল করে বা ইচ্ছে করে নিজের মুখ পরপুরুষের সামনে আনে আর এই কুয়োতে ঝাঁপ দিয়ে নিজের জীবন উৎসর্গ না করে, তাহলে এই গ্রামের কেউ আর বাচ্চা জন্ম দিতে পারবে না। এভাবেই তাদের বংশ এখানেই শেষ হয়ে যাবে। এটাই হলো তাদের এই প্রথার মূল কাহিনী। তখন থেকেই মেয়েরা নিজেদের মুখ সবসময় অন্যদের থেকে আড়াল করে রাখে। বিশেষ করে মেয়েদের যখন বয়সন্ধিকাল শুরু হয়ে যায়, তখন থেকে একটি পুজো করার মাধ্যমে তাদের মাথায় পারাধা পরিয়ে দেওয়া হয়। এরপর থেকে পরপুরুষের সামনে সেটা খোলা একদমই মানা। দৃশ্য চলে যায় পরের দিন সকালবেলা। আমাদেরকে স্বপ্নাকে দেখানো হয় সে তার বান্ধবীকে নিয়ে তার মায়ের কবরের কাছে যায়। তার মা মূলত কয়েক বছর আগে মারা গেছে। তখন থেকে প্রতিদিন স্বপ্না তার মায়ের সাথে দেখা করার জন্য আসতো। আজ সে তার মাকে বলতে থাকে যে পরবর্তী 2-3 দিনের জন্য সে তার সাথে দেখা করতে আসতে পারবে না, কারণ 2 দিন পর তার এঙ্গেজমেন্ট। তাই সে যেন তাকে দেখতে না পেয়ে মন খারাপ না করে। তাছাড়া সে তার মায়ের সাথে সব কথাই শেয়ার
করত। সে তার মাকে বলতে থাকে যে তার বাবা তার এঙ্গেজমেন্ট আর পরবর্তীতে বিয়ের জন্য অনেক বেশি খরচ করার কথা ভাবছে, এগুলো কি করা তার ঠিক হচ্ছে? এভাবে তার মায়ের সাথে কথা বলে সে তার বাসায় চলে আসতে থাকে। কিন্তু তখন দেখানো হয় সে যখন মাঠের মধ্যে থেকে আসছিল তখন হঠাৎ করেই আচমকা বাতাসের জন্য স্বপ্নার মাথা থেকে ওড়না উড়ে গিয়ে নিচে পড়ে যায়। সে সঙ্গে সঙ্গে সেটি আবার মাথায় পড়ে নেয়। তার তো অনেক বেশি ভয় করছিল কেউ তাকে দেখে ফেলেছে নাকি, এই নিয়ে সে তার বান্ধবীকে বলছিল, কিন্তু তারা এই বিষয়টা কাউকে জানাবে না বলেই ঠিক করে। দেখা যায় এখনো গ্রামের মধ্যে কোনো ঝামেলা হয়নি, তাই স্বপ্না নিশ্চিত হয়ে তার বাসায় চলে আসে। বাসায় এসে সে তার বাবার সাথে দেখা করে আর তার বাবাকে মনে করিয়ে দেয় যে সে সবাইকে তার এঙ্গেজমেন্টে আসার জন্য কল করেছে কি। তার বাবা বলতে থাকে যে সে সবাইকে কল করে দিয়েছে, কোনো সমস্যা নেই। তখনই স্বপ্না রুমি আন্টি নামের একজনের কথা বলে। তার বাবা বলে যে সে তো তাকে কল করতে একদমই ভুলে গেছে। স্বপ্না তখন তাকে বলতে থাকে যে রুমি আন্টি যদি তার এঙ্গেজমেন্টে না আসে তাহলে সে এঙ্গেজমেন্টই করবে না। তার বাবা তখনই রুমিকে কল করে আর স্বপ্নার এঙ্গেজমেন্টের ইনভিটেশন দিয়ে দেয়। এরপর আমাদেরকে রুমিকে দেখানো হয়। সে হলো স্বপ্নার মায়ের বেস্ট ফ্রেন্ড। স্বপ্নার মা মারা যাওয়ার আগে তার কাছে স্বপ্নাকে দেখে রাখার দায়িত্ব দিয়ে গিয়েছিল। সে স্বপ্নাকে এবং স্বপ্না তাকে অনেক ভালোবাসে। রুমি শহরে বাস করত। স্বপ্নার এঙ্গেজমেন্টের কথা শুনে সে তার হাজবেন্ডকে এ ব্যাপারে জানায়। তার হাজবেন্ড প্রথমে তাকে বলে যে সে যদি চলে যায় তাহলে তাকে এবং তাদের বাচ্চাকে এই কয়দিনের জন্য কে সামলাবে। রুমি তখন তাকে বলে যে তার এখানে যাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ, সে যদি না যায় তাহলে স্বপ্না অনেক বেশি কষ্ট পাবে। তাই সে তার হাজবেন্ডকে অনেক অনুরোধ করলে তার হাজবেন্ড রাজি হয়ে যায়। কিন্তু সে রুমিকে সেখানে গিয়ে সাবধানে থাকতে বলে, কারণ সেই গ্রামের উদ্ভট প্রথা তার কাছে একদমই ভালো লাগে না। এরপর আমাদেরকে স্বপ্নার গ্রামের একটা মেয়েকে দেখানো হয়। সে বয়সন্ধিকালে পাড়া দিয়েছে, এর জন্য কাল তাকে পারাধা পরিয়ে দেওয়ার জন্য আয়োজন করা হবে। মেয়েটির নাম কমলা। কমলা এই রীতি সম্পর্কে খুব ভালো করেই জানতো, কিন্তু বাচ্চা মেয়েটি যখন বাইরে কিছু ছেলেদের ব্যাডমিন্টন খেলতে দেখে তখন সে লুকিয়ে লুকিয়ে শেষবারের মতো ব্যাডমিন্টন খেলার জন্য যাওয়ার চেষ্টা করে। কিন্তু তার মা যখনই তাকে দেখে তখনই তাকে অনেক বকা দিতে থাকে আর বলে যে তার কালকে সেরেমনি, আর আজ যদি কেউ তাকে বাইরে এভাবে ঘুরে বেড়াতে দেখে তাহলে তাকে বলি দিয়ে দিবে। এই কথা শুনে মেয়েটা বেশ ভয় পেয়ে যায়। তাছাড়া তার বড় বোনও পোয়াতি ছিল, যদি অভিশাপ লেগে যায় তাহলে তো তার বড় বোনের বাচ্চাটা পেটে থেকেই মারা যাবে। তাই সে তাদের কথা মেনে নেয়। এরপর আবারও আমাদেরকে স্বপ্নাকে দেখানো হয়। সে একটা পরিত্যক্ত ট্রেনে গিয়ে ওঠে আর তখন আমরা জানতে পারি যে এটা হলো তার সাথে রাকেশের দেখা করার জায়গা। এখানে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্বপ্না যদি রাকেশকে তার মুখ না দেখাতে পারে এবং রাকেশ যদি স্বপ্নাকে না দেখতে পারে তাহলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক কিভাবে হলো? আসলে তাদের মধ্যে সম্পর্ক হয়েছে স্বপ্নার পারাধা সেরেমনির আগে। এই অনুষ্ঠান হওয়ার পর থেকে তারা একে অপরের সামনাসামনি না এসে কথা বলতো। আজও তারা নিজেদের মাঝখানে একটা দেয়াল রেখে কথা বলতে থাকে। রাকেশ স্বপ্নাকে বলতে থাকে যে 2 দিনের মধ্যেই তো তাদের এঙ্গেজমেন্ট হবে, তাহলে এখনো কেন তারা এভাবে কথা বলছে? স্বপ্না তাকে বলে যে যত যাই হোক বিয়ে হওয়ার আগ পর্যন্ত তারা একে অপরের সামনাসামনি আসবে না। এত বছর যেহেতু তারা এই নিয়ম পালন করতে পেরেছে তাহলে আর কিছুদিন সহ্য করা তাদের জন্য খুব বেশি কঠিন হবে না। রাকেশও তখন তার কথা মেনে নেয়। এরপর স্বপ্না তাকে বলতে থাকে যার কিছুদিনের মধ্যেই তাদের বিয়েও হয়ে যাবে। সে বলতে থাকে তার না একটা ছোট্ট স্বপ্ন রয়েছে, তাদের বিয়ে হবে, তারা ছোট্ট একটা ঘরে থাকবে, তার স্বামী অর্থাৎ রাকেশ ব্যাংকে চাকরি করবে আর স্বপ্না একটা স্কুলের টিচার হবে। রাকেশ তখন তার কথা শুনে বলতে থাকে যে সে ব্যাংকে চাকরি করবে ঠিক আছে, কিন্তু স্বপ্নাকে সে কোনো কাজ করতে দিবে না। তার বউ হয়ে স্বপ্না কেন কাজ করবে? তাকে তো সে রানীর মতো সবসময় রাজপ্রাসাদের সিংহাসনে বসিয়ে রাখবে। স্বপ্না তার কথা শুনে খুশি হয়ে যায়। এরপর তাকে বিদায় জানিয়ে সেখান থেকে তার বাসায় চলে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। আজ সেই মেয়েটি অর্থাৎ কমলার পারাধা সেরিমনি ছিল। সেখানে গ্রামের সবাই যায়, সবাইকে অনেক বেশি এনজয় করতে থাকে। স্বপ্না তার বান্ধবীদের সাথে মিলে সেখানে যায় আর অন্যদিক থেকে রাকেশও তার বন্ধুদের সাথে মিলে সেখানে আসে। তারা একসাথে এসবের মধ্যেই দিনটি উপভোগ করে। এরপর যখন কমলার মাথায় পারাধা পরিয়ে দেওয়া হচ্ছিল তখন স্বপ্নার তার সেরিমনির কথা মনে পড়ে। সেদিন রাকেশ তার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু সে আর তার সাথে সামনাসামনি দেখা করতে পারে না। তখন থেকে তারা দূরত্ব থেকে নিজেদের সাথে কথা বলতো। ওই মুহূর্তটা তাদের দুজনের জন্যই অনেক বেশি কঠিন ছিল। এত ঝড় ঝাপটা পার করার পর অবশেষে তাদের এঙ্গেজমেন্টের দিন চলেই আসে।
স্বপ্নাদের বাসায় অনেক বেশি অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিল। সকাল সকাল সেখানে রুমিও চলে আসে। সে স্বপ্নাকে সাজিয়ে দিতে থাকে। এক এক করে অতিথিরা সেখানে আসতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে ছেলে বাড়ির পক্ষ অর্থাৎ রাকেশরা চলে আসে। সবাই অনেক বেশি আনন্দ করছিল, কিন্তু তখন দেখানো হয় সেই বাড়িতে একটা পোস্টার চলে আসে, যে পোস্টারের উপরে স্পষ্টভাবে স্বপ্নার ছবি ছাপানো ছিল। এইদিকে প্রথমে কেউ লক্ষ্য করে না, কিন্তু পোস্টারটি দুর্ভাগ্যবশত স্বপ্নার শ্বশুর বাড়ির লোকেদের সামনে চলে আসে। তারা তো সেখানে স্বপ্নার ছবি দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। তারা নিজেদের চোখকে একদমই বিশ্বাস করতে পারছিল না। মুহূর্তের মধ্যেই তারা সেখানে চিৎকার চেঁচামেচি শুরু করে। এই আওয়াজ শুনে স্বপ্নাও বাইরে বেরিয়ে আসে। সে যখন এই ছবিটি দেখে তখন সেও বুঝতে পারে না যে এটা কিভাবে হলো। অর্থাৎ আগের দিন যখন স্বপ্নার মাথা থেকে ওড়না উড়ে চলে গিয়েছিল, তখনই হয়তো কোনো এক ফটোগ্রাফার তার ছবি তুলে নেয়। স্বপ্না তাদেরকে কি বলবে, কিভাবে বোঝাবে, কিছুই বুঝতে পারে না। তার শ্বশুরবাড়ির পরিবার সহ গ্রামের সবাই তখন স্বপ্নার উপর ক্ষুব্ধ হয়ে ওঠে। গ্রামে যে সকল পোয়াতি মহিলারা ছিল তারা তো এটা ভেবেই কান্না করতে থাকে যে এখন হয়তো তাদের পেটের বাচ্চা মারা যাবে। মুহূর্তের মধ্যেই সেখানে সভা বসানো হয়। রাকেশের বাবা অর্থাৎ গ্রামের প্রধান সবাইকে ডেকে বলতে থাকে যে তাদের গ্রামের মেয়ে স্বপ্নার মুখ সবার সামনে চলে এসেছে। এখন তাদের অভিশাপ মেটানোর জন্য যত দ্রুত সম্ভব স্বপ্নাকে সেই কুয়াতে নিজের আত্মবলিদান দিতে হবে। তখন সেখানে রুমি উপস্থিত ছিল। সে এসব কথা শুনে অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে যে এটা সে কোনোভাবেই হতে দিবে না। সে এখনই এখানে পুলিশ ডাকবে। এভাবে মুখ দেখানোর জন্য একটা মানুষের জীবন নিয়ে নেওয়া হবে, এটা কোনো ছেলে খেলা নাকি? তখন গ্রাম প্রধান তাকে বলতে থাকে যে যদি সে পুলিশ ডাকে তাহলে পুলিশ সবার আগে স্বপ্নার বাবাকেই গ্রেফতার করে নিয়ে যাবে। কারণ যখন স্বপ্না তার মায়ের পেটে ছিল তখন গ্রামের একটি মেয়ে ভুল করে সবাইকে তার মুখ দেখিয়ে ফেলে। তখন স্বপ্নার কথা ভেবে তার বাবাই গ্রামের সবাইকে রাজি করায় আর সেই মেয়েটিকে আত্মবলিদান দেওয়াতে বাধ্য করে। তখন সেখানে একটা পুরোহিতকে ডাকা হয় আর শেষ সিদ্ধান্ত শুনিয়ে দেওয়া হয় যে গ্রামকে অভিশাপ থেকে বাঁচানোর জন্য পরবর্তী ফুল মুনের রাতে স্বপ্নাকে আত্মবলি দিতে হবে। এটা বলেই তারা সেখান থেকে চলে যায়। স্বপ্নার জন্য আজকে কত বড় একটি দিন ছিল, কত সুখের দিন ছিল, কিন্তু একটা ভুলের জন্য সবকিছু মাটি হয়ে গেল। তাছাড়া এখন তার জীবন নিয়ে নেওয়ারও কথা চলছে। সে তো একদমই এতে স্তব্ধ হয়ে যায়। রুমি তাকে বলতে থাকে যে সে আর তার বাবা যেন এখনই ব্যাগ প্যাক করে নেয়। সে তাদেরকে এখান থেকে শহরে নিয়ে যাবে। কিন্তু স্বপ্না তার সব আশা ছেড়ে দিয়েছিল, কারণ সেও তো তাদের এই প্রথায় বিশ্বাস করত। রুমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু স্বপ্না কিছুতেই তার কথা মানতে চায় না। এরপরই দেখানো হয় স্বপ্না রাকেশের সাথে সেই জায়গায় গিয়ে দেখা করে। রাকেশও অনেক বেশি কষ্ট পাচ্ছিল। সে তার পরিবারকে কোনোভাবে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কেউ তার কথা শুনতে চাচ্ছে না। তাছাড়া যেই ফটোগ্রাফার স্বপ্নার ছবি তুলেছে সে তার কন্ট্যাক্ট নাম্বার বের করে ফেলেছে, কিন্তু তাকে কল করলে ফটোগ্রাফার কল ধরছে না। সবকিছু মিলিয়ে তাদের দুজনের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। স্বপ্না তো এটা বলে কাঁদতে থাকে যে তার সাথেই কেন এমনটা হলো। রাকেশ তাকে কি বলে শান্ত করবে কিছুই বুঝতে পারছিল না। তখন স্বপ্না কাঁদতে কাঁদতে তাকে বলে যে সে কি শেষবারের মতো রাকেশের মুখখানা দেখতে পারে। রাকেশ তখন তার সামনে গিয়ে বসে। স্বপ্না ঘুমটার নিচ থেকেই তার মুখটা দেখে। এরপর নিজেকে আর আটকে রাখতে না পেরে সে রাকেশকে জড়িয়ে ধরে। পরবর্তী দিন দেখানো হয় স্বপ্নাকে গ্রামের সবাই মিলে দেবী শারদার মন্দিরের কাছে নিয়ে যাচ্ছিল। আজ তার আত্মবলিদান দেওয়ার দিন। স্বপ্না তাদের কথা মেনে নিয়ে সেখানে যেতে থাকে। এরপর তাকে দেবীর সামনে নেওয়া হয়। তাকে তার কাছে ক্ষমা চাইতে বলা হয়, কিন্তু তখন স্বপ্না বলতে থাকে যে সে কোনো ভুল করেনি, ইচ্ছে করে তার মুখ সবাই দেখেনি, তাই সেই শাস্তির যোগ্য না। তবুও সে তাদের কথা মতো কুয়োতে ঝাঁপ দিবে। সে যদি কোনো ভুল না করে থাকে তাহলে তাকে বাঁচানোর দায়িত্ব দেবী শারদার। এরপরই তাকে কুয়োর কাছে আনা হয়। সেখানে তার হাতে পাথর বেঁধে দেওয়া হয়। এরপর তাকে ধীরে ধীরে কুয়োতে নামতে বলা হয়। এদিকে স্বপ্নাকে মৃত্যুর মুখে দেখে রাকেশ আর রুমে অনেক বেশি কান্নাকাটি করতে থাকে। তারা কোনোভাবে তাকে আটকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু গ্রামবাসী তাদেরকে ধরে রেখেছিল। এক পর্যায়ে স্বপ্না কুয়োর মধ্যে লাফিয়ে পড়ে। তৎক্ষণাৎ সে ডুবে যেতে থাকে। তখনই দেখানো হয় দেবীর মন্দিরে হঠাৎ করেই ঝড়ো বাতাস শুরু হয়। এত বেশি বাতাস হচ্ছিল যে দেবীর সামনে রাখা অগ্নি থেমে যায়। এটা দেখে মন্দিরের দায়িত্বে থাকা মহিলারা তাড়াতাড়ি করে আত্মবলিদানের জায়গায় চলে আসে এবং সবাইকে চিৎকার করে বলতে থাকে যে তারা যেন এখনই এটা থামায় আর মেয়েটিকে বাঁচিয়ে নেয়, কারণ দেবী রেগে গেছে। এ কথা শুনে রাকেশ কুয়োতে ঝাঁপ দেয় আর সাথে সাথে স্বপ্নাকে বাঁচিয়ে নেয়। এর কিছুক্ষণ পরই দেখানো হয় গ্রামের সবাই আবারও একত্রিত হয়।
তখন মন্দিরের দায়িত্বে থাকা মহিলারা বলতে থাকে যে হয়তো স্বপ্না কোনো ভুল করেনি, তাই দেবী আজ এত বেশি রেগে গেছে। তখন কিছু কিছু গ্রামবাসী তাদের কথা মেনে নেয়, কিন্তু কেউ কেউ বলতে থাকে যে তারা তো এই ব্যাপারে এখনো শিওর না, এগুলো তো অন্য কারণেও হতে পারে। গ্রামের মধ্যে স্বপ্নাকে শাস্তি দেওয়া হবে নাকি না এই নিয়ে কথাবার্তা শুরু হয়ে যায়। তখন রাকেশ সবাইকে বলতে থাকে যে যদি স্বপ্না সেই ফটোগ্রাফারের সাথে দেখা করে প্রমাণ করতে পারে যে সেই ফটোগ্রাফার তার অনুমতি ছাড়া তার ছবি তুলেছে, তাহলে তাকে এই শাস্তি থেকে যেন তারা মুক্তি দিয়ে দেয়। সেই ফটোগ্রাফার এখন কোথায় আছে সে জানে। সে এখন হিমাচল প্রদেশের ধর্মশালাতে রয়েছে। গ্রাম প্রধান তখন তার কথায় রাজি হয়ে যায়। গ্রামে তখন একটা পেয়াতি মেয়ে ছিল যার 2 সপ্তাহ পরেই ডেলিভারি হবে। গ্রাম প্রধান তখন সবার সামনে বলে যে স্বপ্না যদি সেই ফটোগ্রাফারের সাথে দেখা করে এটা প্রমাণ করতে পারে যে সে তার অনুমতি ছাড়া তার ছবি তুলেছে, তাহলে তাকে শাস্তি থেকে মুক্তি দেয়া হবে এবং তার সাথে তার ছেলের বিয়েও দেয়া হবে। তবে তাকে এটা 2 সপ্তাহ হওয়ার আগেই প্রমাণ করতে হবে, আর যদি সে প্রমাণ করতে না পারে তাহলে তাকে আত্মবলি দিতেই হবে। স্বপ্না তখন তাদের কথায় রাজি হয়ে যায়। রাকেশ তার সাথে যেতে চায়, কিন্তু গ্রাম প্রধান বলে যে গ্রামের কেউ স্বপ্নাকে এই কাজে সাহায্য করতে পারবে না। পরবর্তী দিনই দেখানো হয় স্বপ্না রুমির সাথে দেখা করে আর হিমাচল প্রদেশে সেই ফটোগ্রাফারকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। স্বপ্নাকে আর কেউ সাহায্য করতে পারত না, তাই রুমি তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা ট্রেনে করে বেরিয়ে পড়ে। তখন দেখানো হয় রুমি সেই ফটোগ্রাফারকে কল করার চেষ্টা করে, কিন্তু সে তাদের কল এখনো রিসিভ করছিল না। এইদিকে রুমির হাজবেন্ড একা একা সবকিছু সামলাতে সামলাতে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল। তার মধ্যেই রুমি তাকে কল করে আর তাকে মিথ্যা কথা বলে যে তার গ্রামের এক প্রতিবেশী আন্টি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে, তাই তাকে তার সাথে দেখা করার জন্য যেতে হবে। সে 4 দিনের মধ্যেই বাসায় ফিরে আসবে। এই কথা শুনে তো তার হাজবেন্ডের মাথায় বাজ ভেঙে পড়ে, কিন্তু তবুও সে তাকে পারমিশন দিয়ে দেয়। এরপর দেখানো হয় স্বপ্না রুমিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর তাকে বলতে থাকে যে তারা এই অজানা একটি জায়গায় গিয়ে কিভাবে ওই ফটোগ্রাফারকে খুঁজে বের করবে। তখন রুমি তাকে বলে যে তার এক বান্ধবীর মেয়ে আছে যে কিনা অনেক ভালো করে মানুষের লোকেশন ট্র্যাক করতে পারে, আর তাদেরকে হিমাচল প্রদেশে গিয়ে সেখান থেকে লোকটিকে খুঁজে বের করতে সাহায্য করতে পারবে সে। তাই তার চিন্তা করার একদমই কোনো কারণ নেই। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে সেই মেয়েটিকে দেখানো হয়, তার নাম হলো চন্দ্র। চন্দ্র একজন আর্কিটেকচার ইঞ্জিনিয়ার। সে তার কাজের প্রতি অনেক বেশি নিষ্ঠাবান ছিল, কখনো কাজে ফাঁকি দিত না, আর কারো ফাঁকি দেওয়া তার সহ্যও হতো না। সে তার কাজ করছিল, তখন তার মা তাকে কল করে এবং তাকে তার বান্ধবী রুমি এবং সমস্যায় পড়া স্বপ্নার কথা জানায়। সে তাকে তাদেরকে সাহায্য করার জন্য বলে, কিন্তু চন্দ্র তাকে বলতে থাকে যে সে তার এই প্রজেক্টের জন্য কয়েক মাস ধরে অনেক বেশি হার্ডওয়ার্ক করেছে। এখন সে কোনো গ্রামের এমন একটি সিলি ম্যাটার নিয়ে কেনই বা পড়তে যাবে? আর তাছাড়া দেশে পুলিশ আছে, তারপর মিডিয়া আছে, এদের কারো হেল্প নিয়ে তো যে কোনো সময় গ্রামবাসী সবাইকে গ্রেফতার করে নিয়ে যাওয়া যায়। তার মা তখন তাকে বুঝিয়ে বলে যে মেয়েটির জন্য এমনিতেই সবকিছু অনেক বেশি কঠিন হয়ে গেছে। সে কোনোভাবেই আর মিডিয়া বা পুলিশকে এই ঘটনায় জড়াতে চাচ্ছে না, এটা তাদের কালচারের বিষয়। তাই মেয়েটি কোনো রকম আর ঝামেলা করতে চায় না, তাই সে যেন তাদেরকে হেল্প করতে রাজি হয়ে যায়। কিন্তু চন্দ্রর কাছে তার কাজের থেকে বেশি আর কিচ্ছু না, তাই সে তার মাকে মানা করে দেয়। কিন্তু এরপরই দেখানো হয় তাদের কোম্পানির হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ আসে, আর তাদের বস চন্দ্র যে প্রজেক্টটা নিয়ে এতকাল কাজ করছিল সেই প্রজেক্টের লিডার অন্য একটি ছেলেকে বানিয়ে দেয়। এটা দেখে চন্দ্র অবাক হয়ে যায়। সে তাড়াতাড়ি করে তার বসের কাছে যায় আর জিজ্ঞেস করে যে সে এত কষ্ট করলো এই প্রজেক্টের জন্য, তাহলে তাকে কেন এর লিডার বানানো হলো না। বস তাকে বলে যে সে তাকে লিডার বানানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু তাদের ক্লায়েন্ট কোনো মেয়ে ইঞ্জিনিয়ারের কাছে তাদের এই কাজটি দিতে চাচ্ছিল না, তাই তার কাছে করার আর কিছুই ছিল না। তার এই অজুহাত শুনে চন্দ্র অনেক বেশি রেগে যায়। সে সময় আবারও তার মায়ের মেসেজ আসলে সে তার বসের কাছে যায় আর তাকে বলে যে সে কিছুদিনের জন্য ছুটি নিচ্ছে, সে ট্রিপে যাবে। তার বস তাকে মানা করবে এর আগেই স্বপ্না সেখান থেকে বেরিয়ে আসে। এটা ছিল তার বসের প্রতি তার রিভেঞ্জ। এরপরই দেখানো হয় স্বপ্না রুমি দিল্লিতে চলে আসলে চন্দ্র তাদের সাথে দেখা করে। সেখানে চন্দ্র তাদেরকে নিয়ে হিমাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা হয়। অনেকক্ষণ ড্রাইভ করার পরে তার একটি শহরে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে স্বপ্না সব জায়গায় শুধু তার সেই পোস্টার দেখতে পাচ্ছিল, বড় বড় বিলবোর্ডে তার ছবি লাগানো ছিল। এই সবকিছু দেখে স্বপ্না অনেক বেশি ভেঙে পড়ে। তার ভয় আরো বেশি বেড়ে যেতে থাকে। এগুলো সে কিভাবে মোকাবেলা করবে কিছুই বুঝতে পারছিল না। তাছাড়া দেবী তার উপর রাগ করবে এটা ভেবে তার গায়েও কাটা দিতে থাকে। যাওয়ার পথে সে ফটোগ্রাফারের সাথে বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু একবারও তার সাথে তার কথা হয় না। এরপর দেখানো হয় তারা গাড়িতে ছিল। তখনই স্বপ্না তার গ্রামের একজন প্রতিবেশীকে কল করে এবং তার কাছে তার বাবা কি করছে, কেমন আছে সেটা জানতে চায়। মহিলাটি তার সাথে কথা বলতে গেলে সে
সেখানে তার হাজবেন্ড চলে আসে আর তার থেকে ফোন নিয়ে বলতে থাকে যে গ্রাম প্রধান না বলে দিয়েছে যে স্বপ্নাকে কোনো রকম সাহায্য না করতে। এটা বলেই সে কল কেটে দেয়। স্বপ্নার তখন মন অনেক খারাপ হয়ে যায়। এরপর তারা চলতে থাকে। তখন পথে দেখানো হয় হঠাৎ করেই চন্দ্র স্বপ্নার জামা কাপড় দেখে তাকে নিয়ে কিছুটা ঠাট্টা করতে থাকে। সে স্বপ্নাকে বলতে থাকে যে সে যে এভাবে তার মাথার উপর সবসময় ঘোমটা দিয়ে থাকে এতে তার দেখতে অসুবিধা হয় না। এটা বলে সে মুচকি হাসতে থাকলে স্বপ্না তার উপর অনেক রেগে যায় আর তাকে বলতে থাকে যে সে যেন তাদের পোশাক নিয়ে কোনো রকম কথা না বলে। তখন চন্দ্র বলতে থাকে যে সে তাদের পোশাক নিয়ে ঠাট্টা করছে না, সে তাদের লজিক নিয়ে ঠাট্টা করছে। মানে তারা মেয়েরা যদি ওড়না পরে থাকে তাহলে কি এটা হেলমেটের মতো কাজ করবে? তাদের মুখ লুকিয়ে রাখা তাদেরকে কিভাবে প্রোটেকশন দিতে পারে? তখন স্বপ্না বিরক্ত হয়ে তাকে বলতে থাকে যে সে ভগবানে বিশ্বাস করে না, তাই না? এজন্যই এমন অশুভ কথাগুলো বলছে। চন্দ্র তখন হাসতে থাকে। তাদেরকে এভাবে ঝগড়া করতে দেখে রুমি তাদেরকে থামতে বলে। এরপর সে চন্দ্রর কাছে জিজ্ঞেস করে যে বিয়ে কবে করছে সে। তখন চন্দ্র বলতে থাকে যে তার বিয়ে করার কোনো ইচ্ছে নেই, মেয়ে হয়েছে বলে তাদেরকে বিয়ে করতেই হবে এমনটা সে কখনোই বিশ্বাস করে না। তার এমন কথা শুনেও স্বপ্না অনেক বিরক্ত হচ্ছিল। সে বলতে থাকে যে একটা মেয়ে যদি বিয়ে না করে তাহলে তার জীবন কিভাবে হয়? চন্দ্র তার এসব কথা শুনে খুব হাসতে থাকে। এরপর দেখানো হয় তারা হিমালয় প্রদেশের কাছাকাছি একটা শহরে চলে আসে। সেখানে এসে তারা খুবই সুন্দর একটা হোটেলে থাকার জন্য ওঠে। সেই হোটেল রুম অনেক বড় দেখে স্বপ্না চন্দ্রর উপর রাগারাগি করতে থাকে আর তাকে বলে যে সে 500 টাকার বেশি একটা টাকাও দিতে পারবে না, কারণ তাদের এত বড় হোটেলে থাকার কোনো প্রয়োজনই ছিল না। চন্দ্র তখন তার কথা শুনে ভীষণ মজা পেতে থাকে আর তাকে বিভিন্ন কথা বলে জ্বালাতে থাকে। স্বপ্না তখন এক পর্যায়ে চন্দ্রকে সহ্য করতে না পেরে তার ব্যাগ গুছিয়ে নেয় আর তার আন্টিকে বলে যে তারা এখনই এখান থেকে বেরিয়ে যাবে, তাদের এই চন্দ্রর সাহায্যের কোনো প্রয়োজন নেই। তখন আন্টি কোনোভাবে তাকে বুঝিয়ে শুনিয়ে রেখে দেয়। এরপরে দৃশ্য চলে যায় রাতের বেলা। দেখা যায় চন্দ্রর হঠাৎ করে ঘুম ভেঙে যায়, তাই সে বাইরে আসে আর তখন দেখতে পায় স্বপ্না না ঘুমিয়ে জেগে আছে আর খুব কান্নাকাটি করছে। এটা দেখে সে স্বপ্নার কাছে জিজ্ঞেস করে সে কি ঠিক আছে? স্বপ্না তখন বলে যে তার কাছে এই সবকিছু অনেক বেশি হাস্যকর লাগছে, তাই না? কিন্তু তার জন্য এটা জীবন মরণের বিষয়। তাকে যে কোনো ভাবে সেই ফটোগ্রাফারকে তাড়াতাড়ি করে খুঁজে বের করতে হবে, তা না হলে তাকে মৃত্যুবরণ করতে হবে। এবার চন্দ্র আর তার সাথে কোনো মজা করে না। তার কথা সে বুঝতে পারে আর তাকে বলে যে তার চিন্তা করার কিচ্ছু নেই। তারা কাল সকাল সকাল ধর্মশালা হিমাচলের জন্য বেরিয়ে পড়বে। পরবর্তী দিন তারা তাদের লোকেশনের অনেক কাছাকাছি চলে আসে। পথে একটা ব্রিজ ছিল যেখানে অনেক টুরিস্ট এসেছিল। তারা সবাই হিমালয়ে গিয়ে পাহাড়ে উঠবে এবং সেখানে থাকা বিভিন্ন জায়গা ভিজিট করবে। দেখা যায় সেই ব্রিজ পর্যন্ত চন্দ্ররা পৌঁছে যায়। সেখানে নেমে চন্দ্র বাকি টুরিস্টদের সাথে তারা কে কোথায় যাচ্ছে সেটা নিয়ে জিজ্ঞাসা করতে থাকে। এদিকে স্বপ্না গাড়িতে বসে আবারও সেই ফটোগ্রাফারকে কল করে। এবার দেখা যায় ফটোগ্রাফার তার কল রিসিভ করে। স্বপ্না তাকে কি বলবে বুঝতে পারছিল না, এর জন্য তাড়াতাড়ি করে চন্দ্রকে ডাকে। চন্দ্র তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু নেটওয়ার্কের সমস্যা হওয়ার কারণে সে তার সাথে কোনো কথাই বলতে পারে না। এরপর তারা ব্রিজের ওপারে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। তখনই একদল টুরিস্ট তাদের কাছে আসে আর তাদেরকে জানায় যে তারা সবাই একসাথে ধর্মশালার দিকে যাচ্ছে, তারাও যদি চায় তাহলে তাদের সাথে জয়েন করতে পারে। তখন তারা তাদের সাথে জয়েন করতে রাজি হয়ে যায়, কারণ এভাবে তারা আরো ভালোভাবে সবকিছু চিনে যেতে পারবে আর ফটোগ্রাফারের কাছে দ্রুত পৌঁছাতে পারবে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে রাকেশকে দেখানো হয় সে স্বপ্নাকে অনেক বেশি মিস করছিল। সে তার বাবার কাছে আসে এবং তাকে বলে যে স্বপ্নার কোনো ভুল ছিল না, এটা সে নিশ্চয়ই প্রমাণ করে দিবে আর যাই হয়ে যাক না কেন সে স্বপ্নাকেই বিয়ে করবে। তখন তার বাবা তাকে বলে যে সে তাকে স্বপ্নার সাথে বিয়ে করিয়ে দিবে, কিন্তু সে একবার ভাবুক যে যেই মেয়ের মুখ পুরো দুনিয়া দেখে ফেলেছে, তাদের গ্রামের সবাই দেখে ফেলেছে, সে তার সাথে কিভাবে বিয়ে করবে। হঠাৎ করে তার বাবা এমনটা বললে রাকেশকে দেখে কিছুটা চিন্তিত মনে হচ্ছিল। এখান থেকে দৃশ্য আবারও স্বপ্নাদের কাছে চলে আসে। তারা সেই গ্রুপের সাথে জয়েন করে নেয় আর পাহাড়ের রাস্তা দিয়েই চলতে শুরু করে। তখন সেখানে তাদের একটি লোকের সাথে দেখা হয়। লোকটির নাম হলো সুনীল। সুনীল 60 বছর বয়সী হবে। সে তাদের সাথে দেখা করে আর তারা যেহেতু তামিল ছিল আর সুনীলও তামিল ছিল, তাই তারা একসাথে গল্প করতে করতেই পথ পাড়ি দিতে থাকে। সুনীল পথে তাদেরকে চারিদিকের বিভিন্ন ইনফরমেশন দিতে থাকে।
এরপরে দেখানো হয় তার একটা সুন্দর জায়গায় গিয়ে থামে। সুনীলকে তার একমাত্র মেয়ে তখন ভিডিও কল করেছিল, তাই সে তার মেয়ের সাথে চন্দ্র স্বপ্না এদের পরিচয় করিয়ে দেয়। এরপর কল কেটে দিয়ে তাদেরকে বলতে থাকে যে তার মেয়ে তাকে জোর করে ট্যুরে পাঠিয়েছে, না হলে তো সে সবসময় তার বাসায় বসেই থাকতো। এটা শুনে স্বপ্না তাকে বলতে থাকে যে তার মেয়ের কথায় সে এত দূর চলে এসেছে। সুনীল বলে যে তার মেয়ের কথা তাকে অক্ষরে অক্ষরে পালন করতে হয়। এই কথা শুনে স্বপ্না কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। এদিকে একজন বাবা তার মেয়ের জন্য এত দূর চলে এসেছে, আর ওইদিকে তার বাবা সে তাকে বাঁচানোর জন্য কিছুই করছে না। তার বাবার দিকটাও সে বুঝতে পারছে, কিন্তু মেয়ে হিসেবে তার কষ্ট তো অবশ্যই লাগে। যাক, এরপরই দেখানো হয় তারা পাহাড়ের উপরে একটি ক্যাম্পে চলে আসে। সেখানে তাদের একটি মেয়ের সাথে দেখা হয়। সে হিমালয় পর্বত গমনের জন্যই সেখানে এসেছিল। মেয়েটি সেখানে আসা ট্যুরিস্টদেরকে হিমালয় পর্বত নিয়ে বিভিন্ন ইনফরমেশন দিতে থাকে। সুনীলও জানায় যে এই পর্বতে যারা গিয়ে ফিরে এসেছে তারা অনেক বেশি ভাগ্যবান, কিন্তু অনেকে তো পথেই মারা যায়। সে আরো জানায় যে মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করার জন্য প্রায় 70 লাখ টাকার মতো লাগে। স্বপ্না তাদের বলা সব কথা শুনতে থাকে, আর সেখানে থাকা হিমালয় পর্বতে ওঠা আরোহীদের ছবিগুলো দেখতে থাকে। সেখানে রং বেরঙের কিছু পতাকাও টানানো ছিল, যেটা দেখিয়ে সুনীল সবাইকে বলতে থাকে যে পতাকাগুলোর প্রত্যেকটির মধ্যে এক একটি করে পবিত্র মন্ত্র লেখা রয়েছে। মানুষ বিশ্বাস করে এই পতাকায় লেগে বাতাস যদি কারো গায়ে লাগে তাহলে সে মন্ত্রের দোয়া তাদের কাছে পৌঁছে যায়। তার এই কথা শুনে চন্দ্র তাকে বলতে থাকে যে সে এগুলোতে বিশ্বাস করে। সুনীল বলে হ্যাঁ, সে বিশ্বাস করে। তারা তো আর কোনো কিছু হলেই মানুষকে বলি দেওয়ার প্রথা বিশ্বাস করছে না। সেই কথা বলে চন্দ্র স্বপ্নার দিকে তাকায়। স্বপ্না তখন লজ্জায় কিছু বলতে পারে না। এদিকে রাতের বেলা আমাদেরকে আবারও রাকেশকে দেখানো হয়। সে একটা দোকানে কিছু কিনতে গেলে সেখানে দেখে বিভিন্ন মেয়েদের পোস্টারের মাঝখানে স্বপ্নার সেই পোস্টার রাখা। কয়েকজন মানুষ এসে সেই পোস্টারগুলো কিনেও নিয়ে যাচ্ছে। এগুলো দেখে তো তার অনেক কষ্ট হতে থাকে। তার কানে তার বাবার বলা কথাগুলো ভাসতে থাকে। গল্প আবারও স্বপ্নাদের কাছে ফিরে আসে। রাতে সবাই মিলে ক্যাম্পিং করে আগুন জ্বালিয়ে তা ঘিরে বসেছিল। তখন সুনীল তাদেরকে বিভিন্ন গল্প বলতে থাকে। সে তাদেরকে বলে যে সে একটি পাখি পুষেছিল, তাকে সে অনেক আদর করে বড় করে, কিন্তু সে যখন কিছুদিন পরে পাখিটির উপর মায়া করে তাকে ছেড়ে দেয়, তখন মুহূর্তের মধ্যেই পাখিটি ডানা মেলে উঠতে গিয়ে মারা যায়। এতে সে অনেক বেশি কষ্ট পায়। সৌভাগ্যবশত পাখিটি কিছু ডিম পেড়ে গিয়েছিল। সে সেগুলোকে দেখে শুনে রাখে, আর সেখান থেকেই কয়েকটি পাখির জন্ম হয়। সে তাদেরকে খাঁচার মধ্যে রেখে অনেক আদর যত্ন করে। তারপর একদিন তাদের উপর মায়া হলে সে তাদেরকেও আকাশে ওড়ার সুযোগ দেয়, কিন্তু কোনো পাখি তখন বের হচ্ছিল না। অনেকক্ষণ পর একটি পাখি বের হয়, আর সে আকাশে উড়ে যায়, কিন্তু কোত্থেকে ক্ষুধার্ত চিল এসে পাখিটিকে খেয়ে ফেলে। তো পাখিদের ছেড়ে দেওয়া কি তার উচিত হয়েছে কিনা এইটা সে জানতে চায়। এই কথা শুনে সেখানে কেউ কেউ বলতে থাকে যেতে তার কোনো দোষ নেই। সে তো চেয়েছিল পাখিটি যেন মুক্ত আকাশে উঠতে পারে, তারা যেন স্বাধীনতা পায়। তখন বাকিরা বলতে থাকে যে বাইরের জগৎ পাখিটির জন্য সুরক্ষিত ছিল না, তাই সে মারা যেতে পারে এটা জানা সত্ত্বেও তাকে ছেড়ে দেওয়া ঠিক হয়নি। একটা মেয়ে তখন বলতে থাকে যে আসলেই তার বাবা মা তাকে রাতে একা বাইরে যেতে দিতে ভয় পায়, কারণ বাইরে তো মেয়েদের জন্য অনেক বিপদ অপেক্ষা করে থাকে। তারা তাদের দিক থেকে তাহলে ঠিক। তখন চন্দ্র বলতে থাকে যে সে কি তার আশ্রয়ের জন্য স্বাধীনতাকে ছেড়ে দিবে? সে কি তার পুরো জীবন চার দেয়ালের মধ্যে কাটিয়ে দিবে এটা ভাবতে ভাবতে যে বাইরে তার জন্য কোনো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করে রয়েছে? সুনীল ও চন্দ্র এক কথায় সায় দেয়। সে তাদেরকে বলে যে তারা যেন নিজেদেরকে সেই পাখিদের জায়গায় রাখে। যখন সে খাঁচাটি খুলে দিয়েছিল তখন পাখিটি বাইরে থাকা বিভিন্ন ভয়ঙ্কর জিনিসগুলো নিয়ে ভয় পাচ্ছিল, যার জন্য সে প্রথমে বের হয়নি। কিন্তু ধীরে ধীরে তার মধ্যে থেকে ভয় চলে যেতে থাকে, আর তার ডানাগুলো দিয়ে আকাশে উড়ে বেড়ানোর প্রবল ইচ্ছা জাগে। এর থেকে বলা যায় যে বাইরে কি ভয়ঙ্কর জিনিস অপেক্ষা করছে এটা ভেবেই নিজেকে চার দেয়ালে বন্দি রাখার কোনো দরকার নেই। প্রত্যেকটি মানুষকে স্বাধীনতার স্বাদ গ্রহণ করা উচিত। মৃত্যু তো তাদের কাছে আসবেই, কিন্তু তার আগে যদি তারা নিজের জীবন উপভোগ করতে না পারে তাহলে এই জীবনের আর কি বা মানে থাকলো? সবাই তখন তার কথা শুনে বুঝতে পারে যে জীবনের স্বাধীনতা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্বপ্নাও তার কথা মন দিয়ে শোনে। এরপর সুনীল সেখান থেকে তার রুমে ঘুমানোর জন্য চলে যায়। তখন একজন এসে তাদেরকে জানায় যে তাদের পথে একটা পাহাড় ভেঙে পড়েছে, সেটা ঠিক হতে আরো 3 দিন সময় লাগবে। এই 3 দিন তারা এখানে থাকতে পারে। এদিকে সময় ঘনিয়ে আসছিল। স্বপ্না এখনো সে ফটোগ্রাফার পর্যন্ত পৌঁছাতে পারেনি, তাই তার অনেক বেশি চিন্তা হচ্ছিল। পরদিন দেখানো হয় গ্রামের সেই পোয়াতি মেয়েটি স্বপ্নাকে কল করে
আর তাকে বলতে থাকে যে তার অনেক বেশি ভয় করছে, সে তাড়াতাড়ি যেন প্রমাণ নিয়ে ফিরে আসে। স্বপ্না তখন আরো চাপের মুখে পড়ে যায়। এরপরই আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। চন্দ্র, রুমি এবং স্বপ্না একটু চারিদিকে ঘুরে দেখার জন্য বের হয়। তার একটা ব্রিজের উপরে ওঠে, কিন্তু সেখানে অনেক বেশি বাতাস চলছিল। এজন্য চন্দ্র আর রুমি ব্রিজের ওপারে গেলেও স্বপ্না এপারে থেকে তাদের জন্য অপেক্ষা করে। তখন তার কাছে গ্রাম থেকে তার বান্ধবী কল করে আর বলে যে সে যেন এখনই রাকেশের সাথে কথা বলে। স্বপ্না কোথাও নেটওয়ার্ক খুঁজে পাচ্ছিল না। সেখান থেকে কিছু দূর যাওয়ার পরেই সে নেটওয়ার্ক খুঁজে পায় আর রাকেশের নাম্বারে কল করতে থাকে। আমরা তখন রাকেশকে দেখতে পাই। তার ফোনে স্বপ্নার কল আসতে থাকলে সে সেটা কেটে দিতে থাকে। এটা দেখে রাকেশের বাবা তার হাত থেকে ফোন নিয়ে স্বপ্নার কল রিসিভ করে আর তাকে বলে যে সে যেন রাকেশকে কখনো কল না করে, কারণ তার আজ বিয়ে হয়ে গেছে। এই কথা শুনে স্বপ্না সেখানে কান্নায় ভেঙে পড়ে। এদিকে দেখানো হয় তার পাশেই কিছু লোকেরা মদ পান করছিল। তারা যখন এভাবে একটি মেয়েকে দেখে তখন তাদের মধ্যে খারাপ চিন্তা ভাবনার জন্ম নেয়। তারা স্বপ্নাকে তুলে নিয়ে ট্রাকে করে তাদের সাথে নিয়ে যেতে থাকে। স্বপ্না তখন তাদের হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করে, অনেক কান্নাকাটি করতে থাকে। তার সাথে ঠিক তেমনটাই হচ্ছিল যেমনটা কিনা বহু বছর আগে সারদা দেবীর সাথে হয়েছিল। তার তখন দেবীর কথা মনে পড়ে। এদিকে চন্দ্র আর রুমিকে দেখানো হয়। তারা যখন ফিরে এসে দেখে যে স্বপ্না সেখানে নেই, তখন তারা তাকে খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পরে তারা সেই ট্রাকে করে স্বপ্নাকে নিয়ে যেতে দেখতে পায়। এটা দেখে আরো কিছু টুরিস্টদের সাথে করে তারা তাদের পিছু করতে থাকে। এদিকে ওই লোকেরা স্বপ্নার গায়ে খারাপ স্পর্শ করতে শুরু করে আর তার মুখের উপর থেকে পারাধা সরিয়ে নিতে থাকে। কিন্তু তারা যখন সেখানে টুরিস্টদের তাদের দিকে আসতে দেখে তখন তারা স্বপ্নাকেই ট্রাক থেকে ফেলে দিয়ে সেখান থেকে পালায়। এরপর আমাদেরকে কিছুক্ষণ পরে দৃশ্য দেখানো হয়। স্বপ্না প্রথমে একেবারে অজ্ঞান হয়েছিল, কিন্তু এখন তার জ্ঞান ফিরেছে। তারা পাশের একটি বৌদ্ধ মন্দিরে আশ্রয় নিয়েছে। স্বপ্না মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছিল। গোসল করতে গিয়ে সে চিৎকার করে কাঁদতে থাকে এবং ঘৃণা নিয়ে তার শরীর পরিষ্কার করতে থাকে। তখন তার রাকেশের সাথে কাটানো সময়গুলোর কথাও বারবার মনে পড়তে থাকে। সবকিছু নিয়ে সে অনেক বেশি কষ্টে ছিল। এদিকে তার বাবা তাকে কল করে এবং তার খোঁজ জানতে চায়। সে তার জন্য অনেক বেশি চিন্তিত ছিল, কিন্তু বাবার কথা শুনে স্বপ্না তাকে কোনো জবাব দিতে পারে না, শুধু অঝরে কান্না করতে থাকে। তার জীবন এখন কতটা বেশি সুন্দর হতে পারত, কিন্তু এক ছবির জন্য তার জীবনটা পুরো তছনছ হয়ে গেছে। সে তার ব্যাগের মধ্যে থেকে সেই পোস্টার বের করে তখন, আর সেটাকে ছিঁড়ে ফেলে দিতে থাকে। তাকে এতটা কষ্টে দেখে রুমি আর চন্দ্রও সহ্য করতে পারছিল না। তারা তখন তাকে শান্ত হওয়ার জন্য বলে, কিন্তু স্বপ্নার ধৈর্য ক্ষমতা এখন শেষ হয়ে গিয়েছিল। সে চিৎকার করে বলতে থাকে যে ওনার জন্য সে এই পর্যন্ত এসেছে আর নিজেকে প্রমাণ করতে এসেছে। এই ওনার তো তাকে প্রোটেক্ট করার কথা ছিল, কিন্তু এটা তাকে কেন বাঁচাতে পারলো না। সে এখন বুঝতে পারছে না যে এই পারাধাতে আর বিশ্বাস করা উচিত কিনা। তার এখন সবকিছু ভুল বলে মনে হচ্ছে। জীবনে সে আজ পর্যন্ত যা যা মেনে এসেছে সবকিছু মিথ্যা বলে মনে হচ্ছে। সে অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে। তখন রুমি আর চন্দ্র মিলে তাকে শান্ত করে আর বলতে থাকে যে সে তার ফ্রাস্ট্রেশন খুব ভালো করে বুঝতে পারছে। আর তার সাথে হওয়া এই ইনসিডেন্টটি প্রমাণ করে যে একটা ওড়না কখনো তাকে খারাপ নজর থেকে বাঁচাতে পারবে না। সে যদি তার পুরো শরীরও ঢেকে রাখে, তারপরেও বাজে লোকেরা তাদের উপর আক্রমণ করবেই। আর তাছাড়া সারদা দেবীর যে গল্প সেটা যে মিথ্যা তা তারা বলছে না, কিন্তু মানুষ গল্পটিকে যেভাবে নিজেদের মনে স্থান দিয়েছে সেটা ভুল। সে নিজেই ভাবুক, একটা দেবী যে কিনা মারা যাওয়ার সময় গর্ভবতী ছিল, সে কি কারো কাছ থেকে তার পেটের সন্তান চাইতে পারে বা কারো জীবন বলি দেওয়ার কথা ভাবতে পারে? কখনোই পারে না। তাই তার ওড়না মাথায় দেওয়া না দেওয়ায় কারো কিচ্ছু হবে না, কোনো মা সন্তান হারাও হবে না। তাদের দুজনের কথা শুনে স্বপ্না বিষয়টি বুঝতে শুরু করে। সে বুঝতে পারে যে তারা যা বলছে তাই ঠিক। এর জন্য পরদিন যখন তারা ধর্মশালার উদ্দেশ্যে আবারও রওনা হয়, তখন গাড়িতে উঠে স্বপ্না নিজের মাথা থেকে ওড়না সরিয়ে দেয় আর প্রথমবারের মতো খোলা আকাশের নিচে এবং প্রকৃতির বাতাসে সে মন খুলে নিঃশ্বাস নেয়। এই অনুভূতি তাকে অনেক বেশি আনন্দ দিতে থাকে। এই স্বাধীনতা কতটা শান্তির তা সে আগে কখনো উপভোগ করেনি। তাকে দেখে তখন চন্দ্র আর রুমিও অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর থেকে ধর্মশালা যাওয়ার পুরো পথ সুমি ওড়না ছাড়া যায়। দুনিয়া এখন সে নতুন ভাবে দেখছিল। তাছাড়া রুমি আর চন্দ্রর সাথে থেকে সে এটাও বুঝতে পারে যে সবসময় তার শুধু শাড়ি পরে থাকার কোনো দরকার নেই। সে চাইলে নিজের ইচ্ছা মতো জামা কাপড় পরতে পারে, কোনো কিছুতেই তার ভয় পেতে হবে না। সে নিজের মন মতো সবকিছু করবে, আর তাই সে করতে থাকে। জীবনে যা যা করেনি সবকিছু সেই কয়েকদিনে উপভোগ করতে থাকে। এরপর একদিন চন্দ্র তাকে বলে যে তুষারপাত কমে গেছে, তারা চাইলে এখন ফটোগ্রাফারের কাছে যেতে পারে। কিন্তু যেই স্বপ্না কিনা এতদিন অনেক বিচলিত হয়ে ফটোগ্রাফারের সাথে দেখা করতে অপেক্ষা করছিল, সেই মন খারাপ করে চন্দ্রকে বলতে থাকে যে ফটোগ্রাফারের সাথে দেখা করার জন্য সে এখন প্রস্তুত না।
যদি সে তার সাথে দেখা করে তাহলে তো এখানেই সবকিছু শেষ হয়ে যাবে, তাকে আবারও সেই গ্রামে ফিরে যেতে হবে। কিন্তু সে তার এই স্বাধীনতা আরো কিছুদিন উপভোগ করতে চায়। তার কথা শুনে চন্দ্র তার উপর অনেক খুশি হয় আর তাকে বলে যে সে যতদিন ইচ্ছা ততদিন এনজয় করবে। স্বপ্নাও তখন অনেক খুশি হয়ে যায়। এভাবে তারা আরো 2-3 দিন পার করে দেয়, বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। তখন একদিন রুমি স্বপ্নার কাছে দৌড়ে আসে আর তাকে একটা ভিডিও দেখায়, যেখানে সেই ফটোগ্রাফার স্বপ্নার কাছে ক্ষমা চায়, কারণ সে জানতে পেরেছে তার একটা ছবির কারণে স্বপ্নার এত বড় ক্ষতি হয়ে গেছে। কিন্তু সেখানে স্বপ্নার কোনো রকম ভুল ছিল না, এই ব্যাপারেও সে জানায়। তাছাড়া সে এটাও বলে যে স্বপ্নার তোলা এই ছবিটি তার তোলা সবচেয়ে বেস্ট একটা ছবি। এই ভিডিওর মাধ্যমে তারা গ্রামে ফিরে গিয়ে সবাইকে প্রমাণ করতে পারবে যে স্বপ্নার কোনো দোষ ছিল না। স্বপ্না তখন আবারও তার গ্রামে ফিরে যেতে চায়, কিন্তু এতে সে একদমই খুশি ছিল না, কারণ সে এখন চায় যে সে যেভাবে তার পারাধা খুলে ফেলেছে সেভাবেই তার গ্রামের প্রত্যেকটি মেয়ে তাদের পারাধা খুলে ফেলুক এবং নিজেদের স্বাধীনতা উপভোগ করুক। কিন্তু এটা আদৌ করতে পারবে কিনা সে এই বিষয়টাই বুঝতে পারছিল না। এদিকে সে আবারও সেই গ্রামে ফিরে যেতে চায়। এটা শুনে চন্দ্র তার উপর একটু রেগেই যায়। তারা সেখান থেকে গাড়ি নিয়ে ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তখন দেখানো হয় পথে কিছু ছেলেরা একটা গাড়ি নিয়ে যেতে থাকে আর বারবার চন্দ্রকে তার গাড়ি সরিয়ে নিতে বলে এবং তাকে বলে যে মেয়ে মানুষ হয়ে তার এভাবে গাড়ি চালানো একদমই ঠিক হচ্ছে না। এটা শুনে চন্দ্রও তাদের উপর অনেক বেশি রেগে যায়। সে তাদেরকে তৎক্ষণাৎ ফলো করতে শুরু করে, এর জন্য অনেক জোরে গাড়ি চালাতে থাকে। পাহাড়ি রাস্তা দিয়ে সে যখন এভাবে যাচ্ছিল তখন ভয় পেয়ে রুমি সেখানেই অজ্ঞান হয়ে যায়। তাই চন্দ্র সেখানেই গাড়ি থামায়। তারপর দেখানো হয় সেখানে থাকা লোকাল পুলিশ অফিসার যখন তাদেরকে দেখে তখন রুমিকে অসুস্থ দেখে সে তাদেরকে তার বাসায় এসে কিছুক্ষণ রেস্ট করতে বলে। সেখানে যাওয়ার পরে রুমির জ্ঞান ফিরে আসে। স্বপ্ন তখন চন্দ্রকে অনেক উল্টো পাল্টা কথা বলতে থাকে। সে বলে যে তার এভাবে গাড়ি চালানোর কি দরকার ছিল, ছেলেদেরকে কেন প্রমাণ করতে হবে যে সে তাদের থেকে বেটার, সে সবসময় এমন চিন্তাধারা কেন করে, ছেলে মেয়ে তো উভয় সমান, এটাই তো সে শিখেছে। তখন চন্দ্র অনেক উত্তেজিত হয়ে পড়ে। সে তাকে বলতে থাকে যে তার জন্য ছেলেদেরকে হারানো অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ সে একটা চাকরির পেছনে 8টা বছর লাগিয়ে দিয়েছে। সে শুধু তার কাজের দিকেই ফোকাস করেছে, লাভ লাইফ, নিজের লাইফ কোনো কিছু নিয়ে কখনো ভাবেনি, কখনো কোনো ছুটিও নেয়নি। আর শেষে গিয়ে সে কি পেল? সে মেয়ে বলে তাকে প্রমোশন দেওয়া হলো না, তার বদলে একটি ছেলেকে প্রমোশন দেওয়া হলো। এটা সে কিভাবে মেনে নিবে? আর তাছাড়া স্বপ্না কেন তাকে এত কথা শোনাতে আসছে? সে নিজেই তো ভয় পেয়ে আবারও তার সেই গ্রামেই ফিরে যাচ্ছে। সে ভেবেছিল যে সে হয়তো স্বপ্নার মধ্যে কোনো পরিবর্তন করতে পেরেছে, কিন্তু স্বপ্ন তো আগের মতোই সেই ভীতু মেয়েটিই রয়ে গেছে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে দেখানো হয় রুমির হাজবেন্ড তাদের বাচ্চাকে সামলাতে সামলাতে একদম হাঁপিয়ে ওঠে। সে তার বাচ্চাদের উপর হাত তুলতে শুরু করে আর রুমিকে কল করে তাকে অনেক উল্টোপাল্টা কথা শোনাতে থাকে। সে তাকে বলে যে তাকে যেতে দেওয়াটাই ভুল হয়েছে, তার আর বাসায় ফিরে আসতে হবে না। রুমি তখন তার কথায় অনেক কষ্ট পায়। স্বপ্ন তখন ভাবতে থাকে যে তার জন্যই রুমিকে এভাবে কষ্ট পেতে হয়েছে, তাই সে তার কাছে ক্ষমা চায়। তখন রুমি তাকে বলে যে তার সারা জীবন সে শুধু তার পরিবারের জন্যই করে গেছে, তার তো আরো স্বপ্নাকে ধন্যবাদ জানানো উচিত, কারণ তার জন্যই সেই কয়দিন 4 দেয়ালের বাইরে বের হয়ে নিজের ইচ্ছা মতো কিছু একটা করতে পেরেছে, এত জায়গায় ঘুরতে পেরেছে, এত এক্সপিরিয়েন্স করতে পেরেছে। স্বপ্না তখন তাকে জড়িয়ে ধরে। এদিকে চন্দ্রকে দেখানো হয় সে সেই পুলিশ অফিসার মহিলাটির সাথে ড্রিঙ্ক করতে থাকে আর তাকে বলতে থাকে যে সকল মেয়েরা বিয়ে করে এবং বাচ্চা কাচ্চা নেওয়ার কথা ভাবে তাদের কোনো জীবন থাকে না, তারা জীবনে একা না চলে একটা সেফ পথ বেছে নেয়, তারা অনেক বেশি দুর্বল হয়। তখন পুলিশ অফিসার তাকে বলতে থাকে যে সেও তো একজন নারী, কিন্তু সে একজন পুলিশ অফিসার, তার সাথে সাথে সে বিবাহিত, তাদের খুব তাড়াতাড়ি বাচ্চা নেওয়ারও অনেক ইচ্ছা, তাই বলে কি সে দুর্বল হয়ে গেছে নাকি? সবসময় কাউকে যেমন এটা মনে করতে হয় না যে মেয়েদের জন্ম হয়েছে শুধু বিয়ে করার জন্য, সংসার সামলানোর জন্য, আবার এটাও ভাবতে হয় না যে যদি কোনো মেয়ে চাকরি করে তাহলে তার সংসার করা যাবে না। মেয়েদের জীবনে এই দুটো জিনিসের পারফেক্ট ব্যালেন্স থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাহলেই একটি মেয়ে খুশি হতে পারে। তার কথা শুনে চন্দ্র বুঝতে পারে যে আসলেই সে এভাবে খুশি নেই, তাই সে তখন স্বপ্নার কাছে যায় এবং তাকে এত উল্টোপাল্টা কথা বলার জন্য তার কাছে ক্ষমা চায়। এদিকে গ্রামে সেই পোয়াতি মেয়েটিকে দেখানো হয়, তার হঠাৎ করেই ব্যথা শুরু হয়ে যায়। গ্রামের মানুষ একত্রিত হয়ে অনেক বেশি চিন্তা করতে থাকে। তারা স্বপ্নার বাবাকে ধরে আনে এবং তাকে বলতে থাকে সে যেন তার মেয়েকে এখনই কল করে এখানে আনে, কারণ বাচ্চাকে বের করা যাচ্ছে না, তার মেয়ের জন্যই এগুলো হচ্ছে। স্বপ্নার বাবা তখন স্বপ্নাকে কল করে। সেই সময় গ্রাম প্রধান তার থেকে ফোন
ফোন নিয়ে স্বপ্নাকে বলে যে সে যেন এই মুহূর্তে এখানে চলে আসে, তাকে নিজের বলি দিতেই হবে। সে যদি না আসে তাহলে তার বাবাকে মেরে ফেলা হবে। এটা শুনে স্বপ্না রুমি আর চন্দ্রকে নিয়ে সেখানে আসার জন্য বেরিয়ে পড়ে। ভোরবেলায় তারা গ্রামে পৌঁছে যায়। এখনো পর্যন্ত বাচ্চা বের করা যায়নি। গ্রামের সবাই তখন হাহাকার করতে থাকে। এদিকে দেখানো হয় স্বপ্না ঠিক করে যে সে তার মাথায় পারাধা না পড়েই গ্রামের সবার সামনে যাবে। রুমি আর চন্দ্র তার জন্য অনেক চিন্তা করতে থাকে, তাই তাকে এটা করতে মানা করে, কারণ এটা করলে না জানি গ্রামের মানুষ কি করবে। কিন্তু স্বপ্না তখন তাদেরকে বলে যে তাকে আজ দেবীমা আসলে কি চায় সেটা খুঁজে বের করতে হবে। যদি সেভাবে বের হয় আর বাচ্চার সুস্থভাবে জন্ম হয় তাহলে গ্রামের কোনো মহিলাকে আর পারাধা পড়ে থাকতে হবে না, তারা সবাই তার মতো মুক্ত হতে পারবে। এই বলে সে বুকের মধ্যে সাহস নিয়ে বেরিয়ে পড়ে। তাকে দেখে গ্রামের সবাই অনেক অবাক হয়ে যায়। তার বাবা তো এসে তাকে এক চড় মেরে দেয় এবং তার মাথায় ওড়না পরিয়ে দেয়, কিন্তু স্বপ্না সেটা ফেলে দেয়। এদিকে সেই পোয়াতি মহিলার হাজবেন্ড যখন জানতে পারে যে স্বপ্না এখানে মাথায় ওড়না পরা ছাড়াই চলে এসেছে, তখন সে একটা ইট নিয়ে তাকে মেরে ফেলার জন্য দৌড়ে যায়। সে স্বপ্নাকে মারতেই যাবে, তখনই একজন দৌড়ে এসে সবাইকে জানায় যে মেয়ে সন্তান হয়েছে। এই কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে যে এটা কিভাবে সম্ভব। তার মানে এতদিন তারা যেটা জেনে এসেছে তা একদমই ভুল। সবাই তখন হাত জোর করে স্বপ্নার দিকে তাকিয়ে থাকে। স্বপ্না তখন তাদেরকে নিয়ে দেবী মায়ের মন্দিরের কাছে যায় আর সেখানে গিয়ে আগুন দিয়ে দেবী মায়ের উপরে থাকা পারাধা জ্বালিয়ে দেয়। তার মুখ সবার সামনে আসে, সবাই তার আরাধনা করতে থাকে। তখনই দেখানো হয় যে বাচ্চা মেয়েটির আজ জন্ম হয়েছে তাকে স্বপ্নার হাতে তুলে দেওয়া হয়। স্বপ্না তাকে আদর করতে থাকে আর খুশিতে হাসতে থাকে। এরপর সেখানে থাকা সব মহিলারা তাদের মুখের উপর থেকে পারাধা সরিয়ে ফেলে। এরই মাধ্যমে এই গ্রামের থেকে অন্ধবিশ্বাসের পারাধাও একেবারে সরে যায়। আর এরপর থেকেই তারা স্বাভাবিকভাবে জীবন পরিচালনা করতে শুরু করে। এরই সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আসলে এখনো অনেক জায়গায় এরকম অন্ধবিশ্বাসের জন্য কত কত মানুষ মারা যাচ্ছে, কিন্তু কেউ একবার যদি সাহস করে এইসবের থেকে বেরিয়ে আসতে পারে তাহলেই পুরো সমাজকে বদলে দেওয়া সম্ভব। যাক, এই তো ছিল আজকের গল্প। আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।